জায়গাটি যে খালি হয়ে গেল সেই জায়গাটি শূন্যস্থান কাকে দিয়ে তারা পূরণ করবে, এটি একটি দিক। সেকেন্ড হচ্ছে যে যিনি পালিয়ে গেলেন, কেন পালিয়ে গেলেন, উনিও আবার নামাজ না পড়িয়ে চলে যেতে বাধ্য হলো। এখন এই হচ্ছে দুঃখজনক ঘটনা। এখন আমার প্রশ্ন হলো, জাতীয় মসজিদে যিনি এই ন্যাক্কারজনক কাজটি করলেন, এর পূর্বে পালিয়ে গেলেন, আজকে এসে সংঘাত সংঘর্ষ করলেন। আওয়ামী লীগ দীর্ঘদিন এই বাংলাদেশে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা থেকেছে, তারা সকল অঙ্গনে, এই যে আজকে কওমি জননীর উপাধি দেওয়া রুহুল আমিন শুধু একা নয়, অনেক শত শত রুহুল আমিন কিন্তু আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গিয়েছে, যারা শেখ হাসিনাকে কওমি জননী বলে, তারা কিন্তু রয়ে গিয়েছে। এখানের ম্যানেজমেন্ট, এখানের খতিব, মসজিদ ব্যবস্থাপনা, এটি রাষ্ট্রের স্পেশাল অ্যাটেনশনের দাবি রাখে। অত্যন্ত দুঃখজনক হলো, যিনি খতিব ছিলেন উনি পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে কওমি জননী মানে উপাধি দিয়েছিলেন। যেহেতু শেখ হাসিনার রেজিমের পতন হয়েছে জনগণের অভ্যুত্থানের কারণে, স্বভাবত আগে যিনি প্রধান খতিব ছিলেন উনি পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় মসজিদের ইমাম, যিনি সকলের সর্বজন শ্রদ্ধ হওয়ার কথা, কিন্তু উনি নিজেই নিজের অপরাধ সম্পর্কে অবগত ছিলেন বলেই উনি কিন্তু পালিয়ে গেলেন। ওনার আত্মবিশ্বাস ছিল না উনি যা করেছেন, যাদের জন্য করেছেন তাদেরকে মুসল্লিরা গ্রহণ করবে, তাদের অ্যাপয়েন্টেড একজন ইমামের পিছনে জনগণ নামাজ পড়বে, তাদের অ্যাপয়েন্টেড একজন ইমামকে তারা প্রত্যাখ্যান করবে এবং উনি হ্যারাসমেন্টের শিকার হতে পারে। এই কারণে উনি সম্ভবত উনি কাউকে না জানিয়ে, পত্রপত্রিকার রিপোর্ট হয়েছে উনি পলায়ন করেছেন। ওনার ওয়ার অ্যাবাউটস নোবডি নিউ। সাডেনলি আজকে উইদাউট এনি নোটিস উনি এখানে নামাজ পড়তে আসলেন। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে সরকারের কোনো দায় আছে কিনা? আমি বোধ করি সরকারের একটি বড় দায় রয়েছে। জাতীয় মসজিদ, যে কথাটি আমি প্রথমে বলছিলাম, এটি সরকার স্পেশাল অ্যাটেনশনের দাবি রাখে। এখানে ইমাম পালিয়ে গিয়েছে, এটি পত্রপত্রিকায় নিউজ হয়েছে। সরকার, ধর্ম উপদেষ্টা কোন স্টেপ কি তারা নিয়েছে যে এই জায়গাটি যে খালি হয়ে গেল সেই জায়গাটি শূন্যস্থান কাকে দিয়ে তারা পূরণ করবে? এটি একটি দিক। সেকেন্ড হচ্ছে যে যিনি পালিয়ে গেলেন, কেন পালিয়ে গেলেন, ওনার কোনো অপরাধ আছে কিনা, এটি খতিয়ে দেওয়ার দায়িত্ব, খতিয়ে দেখার দায়িত্ব কিন্তু সরকারের ছিল। সরকার কিন্তু এখানে কোনো দায়িত্ব পালন করেছে বলে আমি জানি না। সরকারের কিছুটা ব্যর্থতা এখানে আছে। আজকে যে জিনিসটি ঘটেছে, মুসল্লিরা নামাজ পড়তে গিয়েছে, যে ইমাম পলায়ন করেছে উনি হঠাৎ করে এসে খুতবা দিতে দাঁড়িয়ে গিয়েছে, মুসল্লিরা ওনার খুতবা শুনতে চায় নাই, ওনার নামাজ শুনতে চায় নাই। কিন্তু প্রশ্ন হলো, আজকে উনি কোন আত্মবিশ্বাসের ভিত্তিতে সেখানে আসলেন? আজকে ঢাকা পোস্টের নিউজ এসেছে, আর অন্যান্য জায়গায় নিউজ এসেছে যে তাকে সাথে কাদেরকে নিয়ে আসলেন, যে যারা মানে দুই পক্ষ মিলে থেকে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন এসেছে, ঢাকা থেকেও কিছু আওয়ামী লীগের লোকজন এসেছে। অর্থাৎ উনি একদল বায়তুল মোকাররমের রেগুলার মুসল্লি নন, এমন কিছু লোকজনদেরকে নিয়ে গোপালগঞ্জ থেকে উনি এসেছেন এবং লোকাল কিছু আওয়ামী লীগের, মানে ঢাকার মধ্যে থাকা আওয়ামী লীগের কিছু নেতাদেরকে নিয়ে এসেছেন। এবং যেই কারণে ঘটনাটি ঘটলো, যে পতিত স্বৈরাচারের যারা এজেন্ট তারা কিন্তু সাধারণত ফেরত আসে না, এবং আপনি যখন ফেরত আসবেন আপনাকে এটা ধরে নিতেই হবে এখানে একটি রিপার্কেশন হবে। এখানে রিপার্কেশন শুধু হলো না, এটা এখানে সংঘর্ষ হলো। এখানে তারা মুসল্লিদের উপর আক্রমণ করলেন যখন নিরস্ব মুসল্লিরা শান্তিপূর্ণভাবে তাদের প্রোটেস্টটা এক্সপ্রেস করেছে। কিন্তু উনি যেহেতু প্রিপেয়ার্ড হয়ে এসেছিলেন, উনি এবং ওনার লোকজনকে দিয়ে সাধারণ মুসল্লিদের উপর আক্রমণ করলেন। কিন্তু
মানে ভালো দিক যেটি হচ্ছে যে পরিশেষে যেহেতু সাধারণ মুসল্লিদের সংখ্যাই বেশি ছিল, সন্ত্রাসীদের সংখ্যা কম ছিল, সাধারণ মুসল্লিদের ইচ্ছার বিজয় হয়েছে, জনগণের চাওয়ার বিজয় হয়েছে। আজকে উনিও আবার নামাজ না পড়িয়ে চলে যেতে বাধ্য হলো। এখন এই হচ্ছে দুঃখজনক ঘটনা। এখন আমার প্রশ্ন হলো, জাতীয় মসজিদে যিনি এই ন্যাক্কারজনক কাজটি করলেন, এর পূর্বে পালিয়ে গেলেন, আজকে এসে সংঘাত সংঘর্ষ করলেন, ওনার বিরুদ্ধে সরকারের অবস্থান কি? আরো খতিয়ে দেখতে হবে এই ঘটনার সাথে কারা কারা জড়িত, ওনার সাথে আর কারা কারা আছে। প্রশ্ন করেছে যে পত্রিকায় দেখলাম যে উনি পালিয়ে গেছেন, উনি আসার পরে কেন ওনাকে গ্রেফতার করা হলো না বাইতুল মোকাররম? এখনো কেন গ্রেফতার করা হয়নি? ধর্মীয় অঙ্গনে কারা আছে, সরকারের সাথে কারা আছে, রাজনৈতিক দলের কারা আছে, সকল দিক আজকে খতিয়ে দেখতে হবে। না হয় জনগণ প্রশ্ন করবে সরকারের প্রোটেকশনে কি উনি এতদিন নিরাপদ ছিলেন কিনা। একটা প্রশ্ন, নাম্বার ওয়ান প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন আসবে যে সরকারের ইচ্ছায় উনি আজকে বাইতুল মোকাররম আসলেন কিনা। নাম্বার থ্রি কোশ্চেন আসবে, সরকার কি এখানে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে কিনা। যে আপনার প্রোগ্রামে আজকে আমরা শুনলাম, আমি আসছি আপনার সেকেন্ড এপিসোডে, গার্মেন্টসে বিক্ষোভ সংঘর্ষ চলছে, পার্বত্য চট্টগ্রামে চলছে, বাইতুল মোকাররমে এখানে চলছে, তারপর বিভিন্ন নামে আনসার বাহিনী কয়দিন আগে করে গেল, বিভিন্ন নামে তারা ফেরত আসছে। এটি কারা করছে? এটির পিছনে কারা? সরকার শক্ত হাতে দমন করতে পারছে না কেন? এখানে এই ব্যাপারটি তো একটি স্পষ্ট জিনিস যে পতিত স্বৈরাচারের এজেন্টরা। আপনার প্রোগ্রামে আমি পূর্বে বলেছি, হোসনি মোবারক যখন ক্ষমতা থেকে চলে যায়, তার লোকজন ইজিপ্টের বিভিন্ন সেক্টরে ছিলেন, সে তাদের লোকজনদেরকে দিয়ে ইখওয়ান সরকারের বিরুদ্ধে একটি মানে মানে সকল সেক্টরে আন্দোলন তৈরি করে, কারণ তারা মানে এত বছর ধরে একটি প্রশাসন তৈরি করেছে। বিভিন্ন সেক্টরে তাদের মানে পেটোয়া বাহিনী ছিল, তাদের বেনিফিশিয়ারি ছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন এই বাংলাদেশে অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা থেকেছে, তারা সকল অঙ্গনে। এই যে আজকে কওমি জননীর উপাধি দেওয়া রুহুল আমিন শুধু একা নয়, অনেক শত শত রুহুল আমিন কিন্তু আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গিয়েছে, যারা শেখ হাসিনাকে কওমি জননী বলে। তারা কিন্তু রয়ে গিয়েছে। শেখ হাসিনার অনুসারীরা কিন্তু গার্মেন্ট সেক্টরে রয়ে গিয়েছে, পার্বত্য চট্টগ্রামে রয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন বাহিনীতে রয়ে গিয়েছে, সিভিল সোসাইটির মধ্যে রয়ে গিয়েছে। তারা কিন্তু এই সরকারকে বিপদে ফেলার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আমি মনে করি ওই চেষ্টার অংশ হিসাবেই বাইতুল মোকাররমে আজকে ন্যাক্কারজনক, গণবিরোধী, ইসলাম বিরোধী, মানে মুসলমানদের সেন্টিমেন্ট বিরোধী একটি মানে ন্যাক্কারজনক কাজ করেছেন। কওমি জননী উপাধি দেওয়া মাওলানা রুহুল আমিন সাহেব, ওনাকে মাওলানা বলতেও আমার লজ্জা হয়, যদিও উনি মাওলানা শামসুল হক ফরিদপুরি রক্তের উত্তরাধিকার। আমি মনে করি না মাওলানা শামসুল হক ফরিদপুরি রুহানিয়াতের উনি উত্তরাধিকার। উনি হি হ্যাজ সোল্ড হিজ স্পিরিচুয়ালিটি এন্ড ইলম ফর হিজ দুনিয়া, এন্ড হি হ্যাজ লেফট হিজ রিলিজিয়াস মানে অব্লিগেশনস, what he is supposed to discharge. আমি যে কথাটা বলছি, জনগণের আজকে জনগণ জবাব দিয়েছে বাইতুল মোকাররমে, বাংলাদেশের সকল সেক্টরে তারা জবাব দিলে বলে আমি মনে করি। বা সরকার এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সরকার যেন দায়িত্বশীলতার পরিচয় না দেয়, এবং দায়িত্বহীনতার পরিচয় যদি দেয়, তারা এই দেশ কন্ট্রোল করতে পারবে না। ধন্যবাদ। আমি আপনি নেক্সট। আমি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই যে দর্শকরা অনেকে বলছেন বা অনেকেরই ধারণা যে এর পেছনে ওয়াকার যে জেনারেল ওয়াকার, ওনার ভূমিকা নিয়ে অনেকে সন্দেহ করছেন, এবং রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে তো সন্দেহ আছে। সো দুইজনের কারসাজিতে এসব ঘটনা ঘটছে কিনা? দেখেন, আমার কাছে স্পষ্ট কোনো এভিডেন্স নেই যে ওয়াকার সাহেব এই কাজটি করেছেন কিনা, সেনাবাহিনী কি জানি প্রেসিডেন্ট সাহেব এই কাজটি করেছেন কিনা। দেখুন, ওয়াকার সাহেবকে আমি এখন পর্যন্ত একজন সজ্জন ভদ্রলোক, বাংলাদেশের বর্তমান যে একটি বড় ক্রাইসিস শেখ হাসিনার সময় হলো, ওয়াকার সাহেব যথেষ্ট রেসপন্সিবল দায়িত্ব পালন করেছেন। উনি চাইলেই কিন্তু ক্ষমতা নিতে পারতেন, মানে উনি কিন্তু ক্ষমতা নেননি। উনি সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, তাদেরকে একত্রিত করে একটি সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন উপহার দিয়েছেন। আমি ওনার বিরুদ্ধে, আমার কাছে এভিডেন্স না থাকলে আমি ওনার বিরুদ্ধে কোনো কমেন্ট করতে রাজি না। ভবিষ্যৎ বলে দেবে ওনার আসলে গন্তব্য কোন দিকে, উনি কি করতে চান। বাট আমি বলছি সামগ্রিকভাবে এই সরকার, বর্তমান সরকার আরো স্ট্রং ভূমিকা নেবেন, রেজিলিয়েন্ট ভূমিকা নেবেন,
স্পষ্ট ভূমিকা নেবেন, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার পক্ষে ভূমিকা নেবেন, এই প্রত্যাশা আমরা করছি, যেটি আমরা দেখছি না বাস্তবে। ওনাদের ইচ্ছা আছে অবশ্যই, এটি একটি বিপ্লবী সরকারের প্রতিনিধি ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার, বাট ওনাদেরকে আরো স্ট্রং হতে বলবো, এবং যে প্রতিটি স্বৈরাচারের এজেন্টরা বিভিন্ন জায়গায় যারা ঘাপটি মেরে রয়েছে, যারা সুযোগ পেলেই ফুস করে ওঠে, আঘাত করে, কামড় দেয়, তাদের ব্যাপারে আরো সচেতন হতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।